একটা কাজের মেয়েকে বিয়ে করতে হবে কখনো ভাবিনি আমি। করলেই বাকি, কারণ আমি তো একজন ধর্ষক। হ্যাঁ, আমি ধর্ষক। একটা অবলা মেয়েকে ধর্ষণ করেছি আমি। এরকম কচি মেয়েকে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই ধর্ষণ করেছি আমি। গ্রামের মেয়ে সোনালি। বাবা মা মারা যাওয়ার পর আমার আব্বু আম্মু সোনালি নামে মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। প্রায় 4 বছর আমাদের বাড়িতে আছে মেয়েটা। সোনালি কখনো ভাবতেও পারেনি যে আমি এমনটা করতে পারি। 18 বছরের মেয়ে সোনালি। এই তো 3 দিন আগের ঘটনা। সোনালি আমার রুমে এসেছিল ইংরেজি শেখার জন্য। সোনালির অনেক ইচ্ছে ছিল যে সে ইংরেজি শিখবে, তাই আমার কাছে আসতো। কিন্তু আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। জোর করে মেয়েটাকে ধর্ষণ করেছি। মেয়েটা আমাকে অনেক মান সম্মান দিত। আমি যখন মেয়েটাকে বিছানায় শুয়ে কুকুরের মতো অত্যাচার করছিলাম, মেয়েটা তখন গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। মেয়েটার কান্না আমার কানে আসেনি তখন। সোনালি বারবার বলছিল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দয়া করে আমাকে ছেড়ে দিন, অনেক কষ্ট হচ্ছে আমার। মেয়েটা আমাকে সাদিক ভাইয়া বলে ডাকতো। আমি এটা করতে পারলাম? নিজের প্রতি আমার ঘৃণা হচ্ছে। মেয়েটা থেকে আমি গুনে গুনে 8 বছরের বড়। আমার নাম সাদিক। 26 বছরের ছেলে আমি। বাবার কোম্পানি দেখাশোনা করি। মা বাবা ব্যাপারটা জানতে পেরে যায় যে সোনালির সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করেছি, তাই মা বাবা আমাদের বিয়ে দিয়ে দেন। কিচ্ছু বলতে পারিনি আমি, কারণ অনেক অন্যায় করেছি যে আমি মেয়েটার প্রতি। বাসর ঘরে বসে আছে সোনালি, আমি বাইরে দাঁড়িয়ে আছি। রুমের মধ্যে কিভাবে ঢুকবো কিচ্ছুই বুঝতে পারছি না। নিজেই নিজেকে ছোট মনে হচ্ছে। একটা কাজের মেয়েকে বিয়ে করেছি আমি, শুধুমাত্র নিজের ভুলের কারণে। সোনালি লাল বেনারসি শাড়ি পরে বসে আছে বাসর ঘরে। চোখে অনেকটাই ঘুম ঘুম অবস্থা। কোনোদিন এত দামি শাড়ি পরে নি মেয়েটা। কিছুক্ষণ পর দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। দরজা খোলার আওয়াজ পেয়ে চুপসে যায় সোনালি। মাথাটা নিচু করে বসে আছে আর মনে মনে ভাবতে থাকে সে, রাস্তার ভিখারি ছেলের সঙ্গে বিয়ে হলে নিজেকে ভাগ্যবান মনে করতাম, এরকম একটা কুকুরের সঙ্গে বিয়ে না হয়ে। মনের মধ্যে ঘৃণা নিয়ে বসে আছে সোনালি। আমি রুমে এসে ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিই। মেয়েটা অনেক ভয় পেয়ে যায়। আবারও সে কুকুরের মতো নির্যাতন করবে না তো, এই ভাবনাই মাথায় ঘোমটা দিয়ে বসে আছে সোনালি। আমি সোনালির পাশে বসলে সোনালি কিছুটা সরে যায়। আমি যখন সোনালির ঘোমটাটা একটু তোলার চেষ্টা করি, মেয়েটা তখন হাতটা সরিয়ে দেয়। আমি এবার একটু রেগে ঘোমটাটা তুলে দিলাম। সোনালির মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছি। সোনালির থুতনিটা ছুঁয়ে বললাম, বাহ, আজকে তো অনেক সুন্দর লাগছে তোকে। কিন্তু সোনালি কোনো উত্তর দিল না, শুধু নিশ্চুপ হয়ে থাকলো। সোনালির মৌনতা দেখে আবারও বলল, কিরে, এখনো রাগ করে আছিস? আমি যেদিন সোনালিকে ধর্ষণ করেছি সেদিন থেকে বিয়ের দিন পর্যন্ত 3 দিনের ব্যবধান। তো এই 3 দিন ধরে সোনালি আমার সঙ্গে কোনো কথাই বলেনি। কথা বলবে বা কি করে? কুকুর আমি তো একটা মানুষরূপী কুকুর। তাই আমার সঙ্গে সোনালিরা কি কথা থাকতে পারে? আমি সোনালির সঙ্গে আগে থেকে তুই করে কথা বলতাম। আমি সোনালির ভয়টা কাটিয়ে দেওয়ার জন্য সহজভাবে কথা বলতে থাকি। কিন্তু তারপরও সোনালি কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, প্লিজ আমাকে ছোবেন না, আপনি আপনি খুব খারাপ। আমি সোনালির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, ও তাই? হুম। সোনালি, তুই আমাকে খুব ভালো করে চিনিস। দেখ, সেদিন আমি অনেক ভুল করেছি, সেটা আমি জানি। তুই বলতো, এই 4 বছরে কোনো দিন তোকে আমি খারাপ নজরে দেখেছি? সেদিন কি যে হলো না আমার, ক্ষমা করে দে না প্লিজ। এই কথা শুনে সোনালি কিছুক্ষণ চুপ থেকে চিৎকার করে দিয়ে বলে, ক্ষমা চাইছেন? কিসের ক্ষমা চাইছেন আপনি? আমি তো খেলার পুতুল, তাই না? এভাবেই আরো বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলতে থাকে সোনালী সাদিককে। এমনকি এ কথাও বলে সোনালী সাদিককে যে আপনার মতো কুলাঙ্গারের ফাঁসি হওয়াটাই উচিত। তাই সাদিক এ সকল অপমানের বোঝা মাথায় নিয়ে বলতে থাকে, আসলেই তো আমি একটা কুলাঙ্গার, আমি মানুষ হওয়ারই তো যোগ্য নই। এসব কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে এসে বারান্দায় বসে রইল। আমি মনে মনে ভাবতে থাকলাম, একটা কুকুরই তো ঘর থেকে বের করেছে, এটা তো অনেক। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটা মোটা দড়ি নিয়ে আসলো। রুমে এসে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল। সোনালি আমার হাতে দড়ি দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, দড়ি দিয়ে আমাকে মেরে ফেলবে না তো? তারপর সোনালি কান্না কণ্ঠে বলতে লাগে,
আপনি দৌড়ে এনেছেন কেন? আমাকে মেলে ফেলতে চান? হ্যাঁ হ্যাঁ, তোকে আমাকে মেরে ফেলতে চাই আমি। এরপর আমি সাজানো বাসর ঘরে খাটে উঠলাম। সোনালি মাথা নিচু করে বসে আছে। আমি মনে মনে ভাবলাম আজকে আমার শেষ দিন, আর মনে হয় পৃথিবীর সুখ দেখা হবে না। এসব কথা ভাবতে ভাবতে ফ্যানে দড়িটা ঝুলিয়ে দিয়ে বললাম, এই সোনালি, আমার দিকে তাকাও। সোনালি ভয়ে ভয়ে আমার দিকে তাকায়। আমার গলায় ফাঁস দেওয়া দেখে সোনালি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, এই, আপনি করছেনটা কি? মারা যাবেন তো। তাই হতে চাই, আর বাঁচতে চাই না এই পৃথিবীতে আমি। ও আচ্ছা, সোনালি, একটা কাজ করবে? জি বলুন। আমার পায়ের কাছে টুলটা আছে না, সেটা তুমি সরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আমি গলায় ফাঁসির দড়ি আটকে দিয়ে সোনালিকে টুলটা সরাতে বললাম। আমি ভেবেছিলাম টুলটা সরিয়ে দিতে বললে হয়তো সোনালি আমাকে জড়িয়ে দেবে আর গলা থেকে ফাঁসিটা খুলে দেবে, তবে তা না। সোনালি চাই আমার যেন মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। হে মাহবুদ, আমি তোমার কাছে যাচ্ছি। এতক্ষণে হঠাৎ নিচ থেকে কান্নার শব্দ পাচ্ছিলাম। নিচের দিকে তাকিয়ে দেখি সোনালি কাঁদছে। সোনালি কান্না দেখে আমি বললাম, আরে সোনালি, তুই কান্না করছিস কেন? আচ্ছা, আপনি কি মরে যাবেন? আমি মাথা চুলকিয়ে বললাম, হ্যাঁ। আচ্ছা, ফ্যানটা যদি খুলে পড়ে যায় তাহলে তো আপনার সঙ্গে আমিও মারা যাব। মনে মনে ভাবলাম, কোথায় আমাকে বাধা দেবে তা না, ওর কথা শুনে মনে হচ্ছে ফাঁসির দড়ি ঝুলবে আমার গলে, কিন্তু মারা যাবে ও। তারপর আমি এসব কথা বলে কান্না কণ্ঠে বললাম, সোনালি, তোর উপর অনেক অন্যায় করেছি রে, ক্ষমা করে দিস। ভয় পাস না, টুলটা সরিয়ে এখান থেকে দৌড়ে পালাবি, ওকে? আচ্ছা ঠিক আছে। এই মেয়ে কি সত্যি খুশি হবে নাকি আমি মারা গেলে? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি মারাই যাব, চলে যাবো ওই কবরে। আল্লাহ, ক্ষমা করে দিও আমায়। আমি চোখ বন্ধ করে নিয়ে সোনালিকে উদ্দেশ্য করে বললাম, সোনালি, আমি 3 যখন বলবো তখন টুলটা সরিয়ে দিবি, ওকে? কিন্তু সোনালি তো নিশ্চুপ। আমি যখন 3 বললাম, সোনালি তখন আমার গলা থেকে দড়িটা খুলে দিয়ে আমার গালে 3টা থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরে। আমি ভ্যাবাচাকা খেয়ে যাই। সোনালি কান্না কণ্ঠে বলে ওঠে, আপনি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো শুনি? কি বলছো এসব সোনালি তুমি? যা শুনছেন ঠিকই শুনছেন। আপনাকে আমি সেই 4 বছর থেকেই ভালোবাসি, তবে কখনো বলতে পারিনি। কাজের মেয়ে হয়ে কিভাবে ভালোবাসার কথাটা বলি বলেন? আর কোনোদিন বলতেও পারতাম না ভালোবাসি, খুব ভালোবাসি। এই কথা সোনালির মুখে শোনার পর আমি নিশ্চুপ হয়ে গেলাম। তারপর সোনালি আবারও বলতে থাকে, আমার কষ্ট হয়েছিল অনেক আপনি যখন আমার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। আপনার প্রতি যে ভালোবাসাটা ছিল আমার সম্পূর্ণ ঘৃণায় পরিণত হয়েছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আপনি যখন আমাকে কষ্ট দিয়েছিলেন। আমার শরীরে থেকে মনে কতটা আঘাত পেয়েছিলাম কখনো বুঝতে পারবেন না আপনি। সোনালি তার এই আত্মনাদের কথা বলতে থাকে আমাকে, আর আমি লজ্জা ঘৃণা মাথায় নিয়ে নিচু করে শুনতে থাকলাম। এই, আমার দিকে তাকান। তারপর আমি সোনালির দিকে তাকিয়ে বললাম, বলো। এটা কি করতে যাচ্ছিলেন? এই তো বললি আমার মতো একটা কুকুরের ফাঁসি হওয়া উচিত। তাই বলে মরে যাবেন? বাসর ঘরে আমাকে বিধবা করতে চান? সোনালির মুখে এই কথা শুনে আমি অবাক দৃষ্টিতে সোনালির দিকে তাকালাম, আর মনে মনে ভাবলাম, ফুলের মতো পবিত্র একটা মেয়ের সাথে আমি এত খারাপ আচরণ করেছি। এরপর সোনালি টুল আর দড়িটা খাটের নিচে রেখে দেয়। আমি সেই আগের মতো ওই বাসের ঘরে খাটে দাঁড়িয়ে আছি। আমাকে খাটে বসতে বলে সোনালি, তারপর বলল, এই শুনুন, আমার অনেক ঘুম পাচ্ছে, আপনি খাটে ঘুমিয়ে পড়ুন, আমি মেঝেতে ঘুমাতে গেলাম। আমি সোনালির হাত ধরে খাটে বসিয়ে দিয়ে বললাম, এই মানেটা কি? কি আবার মানে? আমি আপনার বাসার কাজের মেয়ে, খাটে শুয়ে থাকলে খারাপ দেখাবে। ও আচ্ছা। জি হ্যাঁ। আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো তো? থাক, আর বলতে হবে না আপনাকে। তুই করে বলতেন সেটাই ঠিক আছে, তুমি করে বলতে হবে না। আরে পাগলি মেয়ে, তুমি আমার বউ, বুঝলে? খাটে শোবে এখন, এসো। না, দরকার নেই, আপনি আমাকে কষ্ট দিবেন। তাই? তাই। আর তাছাড়া আপনার মতো ধর্ষকের সঙ্গে থাকতে চাই না আমি। কথাটা শুনেই আমি নিশ্চুপ। সোনালি যখন ধর্ষক কথাটা বলে তখন কেন জানি আমার মনে অনেক কষ্ট হয়, নিজের প্রতি অনেক ঘৃণা জমিয়ে যায়। এটা ঠিক যে আমি এই বিয়ে করতে চেয়েছিলাম না, শুধু একটাই কারণ যে সোনালি আমাদের বাড়ির কাজের মেয়ে। তবে সোনালি দেখতে যথেষ্টই সুন্দরী। সোনালি মেঝেতে বিছানা করে শুয়ে পড়েছে। এই খাটে ঘুমাতে বললে সে না করছে। সম্পূর্ণ খাট ফুল দিয়ে সাজানো। এখানে দুজনেই বাসর করব, তা না দুজনে দুই জায়গায় শুয়ে আছি।
আমি কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছি। কিছুই ভালো লাগছে না আমার। রাত 2টা। সোনালি ঘুমের মাঝে মগ্ন। আমার চোখে তখনও ঘুম আসেনি। ফোনের মধ্যে ডুবে আছি আমি। কিছুক্ষণ পর আমি খাট থেকে নেমে সোনালির পাশে বসি, পাজে কলা করে কোলে তুলে নিই। সোনালি ঘুমের মাঝে মিটি মিটি চোখে আমার দিকে তাকিয়ে আছে। খাটে শুয়ে দিয়ে আমি সোনালির কপালে চুমু এঁকে দিলাম। অনেক সকালে ঘুম থেকে ওঠে সোনালি। আমি সোনালির বুকে মাথা রেখে শুয়ে আছি। মুচকি হাসি দিয়ে উঠে চলে গেল মেয়েটা। সোনালি তার বুকের ওপর আমার মাথাটা রেখে দেখে সে একাই বিড়বিড় করে বলতে থাকে, মাঝরাতে আমাকে কোলে তুলে খাটে শুইয়ে দিয়েছে, পাগল একটা। তারপর সোনালি আমার মুখের দিকে তাকিয়ে ডেকে বলে, এই যে শুনছেন, হুম। অনেক হয়েছে, এবার আমাকে যেতে দেন, সকালে নাস্তা তৈরি করতে হবে। আমি ঘুমের মাঝে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আজকে তোমাকে নাস্তা করতে হবে না। তখন সোনালি মিষ্টি হাসি হেসে বলল, ও তাই? তাই। সকালে নাস্তা তৈরি না করলে খাবেন কি শুনি? আমি সোনালির ঠোঁটে চুমু দিয়ে বললাম, ভাবি আছে তো, ভাবি সকালে নাস্তা তৈরি করবে। আর তাছাড়া কালকে তো আমাদের বাসুদার ছিল, তাই না? আজকে তোমাকে নাস্তা তৈরি করতে হবে না। জি না। কি না? কি না? আজকে তুমি শুধু শুয়ে থাকবে। সারাদিন তুমি অনেক কাজ করো, এত কাজ কিভাবে করো তুমি বলো তো? সোনালি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাজের মেয়ে আমি, কাজ না করলে খাবো কি শুনি? পেটে তো কিছু দিতে হবে, তাই না? আমি সোনালির ঠোঁটে একটা আঙুল দিয়ে বললাম, এই তুমি কাল থেকে কাজের মেয়ে বলছো কেন বলো তো? তুমি আমার বউ, এটাই এখন সব থেকে বড় পরিচয় তোমার। যাক, ওসব কথা ছাড়ো, এখন আমার ঘুম পাচ্ছে, এবার তুমি আমাকে গান শোনাও। আমি গান গাইতে পারি না। পাগলি একটা। সোনালির বুকে মাথা রেখে শুয়ে আছি আমি, আর সোনালি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সকাল 8টায় ভাবি রুমে আসে, দুজনকে ডাক দিয়ে বলে, সাদিক, সোনালি, তোরা দুজনে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি টেবিলে আয় সকালে নাস্তা করার জন্য। আব্বু, আম্মু, ভাইয়া সকলে তোমাদের জন্য বসে আছে নাস্তার টেবিলে। এরপর আমরা দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নাস্তার টেবিলে বসলাম। তখনই তিন্নি ভাবি মুচকি হেসে বলে, তাহলে তো বাড়ির কাজের মেয়ে বাড়ির বউ হয়ে গেল। সোনালির হাসি খুশি মুখটা চুপসে যায় ভাবির কথা শুনে। আমি ভাবির দিকে তাকিয়ে মিষ্টি হাসি হেসে বললাম, ভাবি তুমি এমন করে বললে কেন বলো তো? সোনালি কাজের মেয়ে ছিল, তবে এখন তো আর না। সোনালি এখন সব থেকে বড় পরিচয় হলো সে আমার স্ত্রী। কথাটা শোনার পরই ভাবি কঠিন কণ্ঠে আওয়াজ তুলে বলল, বাবারে বাবা, সাদিক ভালোই তো কথা বলতে শিখেছিস। নিজে তো তুই একজন ধর্ষক, তাই না? ভাবির এসব জঘন্যমূলক কথা শুনে আম্মু ভাবিকে ধমক দিয়ে বলে, বৌমা, তুমি কি বলছো এসব? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? কেন মা, আমি কি কোনো ভুল কথা বলেছি? ভাবির এসব কথা ভালো লাগছিল না, তাই সকালে নাস্তা না খেয়ে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। পুরো মাথাটাই গরম করে দিল। ঘরে এসে টেবিলে বসে ফোন টিপছিলাম। কিছুক্ষণ পর সোনালি রুমের মধ্যে সকালে নাস্তাগুলো নিয়ে এসে বলল, এই যে খাবার টেবিল থেকে রুমে আসলেন কেন? আমি সোনালির দিকে তাকিয়ে বললাম, শুনবে না ভাবি আমাকে কি বলল? আমি নাকি ধর্ষক। হ্যাঁ ঠিকই তো আমি একটা ধর্ষকই তো। এটা বলতেই সোনালি আমার মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, এত রাগ কিসের? খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। আমার খিদে নেই। আচ্ছা বাবা, আমি খাইয়ে দিচ্ছি, তাহলে খাবে তো? আচ্ছা ঠিক আছে, খাইয়ে দাও আমাকে, তাহলে খাবো। পাগল একটা। সোনালি, কোথায় তুমি? অফিসে চলে যাচ্ছি আমি। সোনালি দৌড়ে রুমে আসে, এসেই বলে, ভালোভাবে যাবেন কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে যান। ওকে, রেডি থেকো, আজকে রাতে এসে অনেক আদর করবো তোমাকে। না, আজকে হবে না। কি নাম? আপনি অনেক খারাপ, আমাকে বারবার কষ্ট দিতে চান। ও তাই বুঝি। তাই। আচ্ছা তাহলে আমি এখন আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যান। আমি সোনালি কপালে ছোট্ট করে চুমু এঁকে দিয়ে বললাম, ভয় পেও না, রাত 8টার সময় চলে আসবো আমি। সোনালি মুখটা পাকিয়ে বলল, এই কি বললেন? আমি ভয় পাই তাই না? গত 4 বছরে ভয় পেয়ে কখনো কি এসেছি আপনার কাছে আমি? তাই তো। আচ্ছা, আপনি অফিসে যান, অনেক কাজ পড়ে আছে আমার। কি এত কাজ কিসের তোমার? নতুন কাজের লোক নিয়েছি তো, তোমাকে আর কাজ করতে হবে না। তা বললে কি হয় বলুন? আমি তো আপনাদের বাসার কাজের মেয়ে, এখন আপনার বউ হয়েছি, এটাই আমার জন্য অনেক। আর তাছাড়া নতুন কাজের লোকটা তো আসেনি। হ্যাঁ, কালকে থেকে আসবে বলেছে। কিন্তু তাকে বলুন আসতে হবে না। কিন্তু তুমি এসব কি বলছো? কেন আসবে না কাজের লোক? কারণ আমি তো আছি, তাই না?
আমি সোনালির দিকে বড় বড় চোখে তাকিয়ে আছি। সোনালি একটু ভয় পেয়ে বলল, এইভাবে কি দেখছেন? তোমাকে দেখছি, তোমার তো সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। আমার মুখের ওপর কথা বলো তুমি। সোনালি ওর মাথাটা নিচু করে দেয়। সোনালি মাথা নিচু করা দেখে বললাম, এই আবার মাথা নিচু করলে কেন? আমি তো কাজের মেয়ে, তাই না? এবার আমি একটা ধমক দিই। সোনালি ভয় পেয়ে মাথাটা নিচু করে দেয়। এই তোমাকে বলেছি না, নিজেকে কখনো কাজের মেয়ে বলবে না তুমি। কেন? ধুর, থাকো তুমি, আমার ভালো লাগে না আর। কাজের মেয়েকে বউ বানিয়ে সত্যি ভুল করেছি আমি। আমার সাথে তোমার যাই না। আমি কথাগুলো বলে রুম থেকে চলে যাচ্ছি। সোনালি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে আর একাই বিড়বিড় করে বলে যাচ্ছে, ঠিকই তো, আমি কাজের মেয়ে, আমার সঙ্গে তার যাবে কি করে? সোনালির চোখ দিয়ে অঝরে বৃষ্টি ছড়তে থাকে। দুপুরের ভাত তরকারি রান্না করছে সোনালি। আজকে মনটা অনেক খারাপ। তিন্নি ভাবি রান্নাঘরে এসে বলে, কিরে সোনালি, কি রান্না করছিস? এই তো ভাবি, কালকের কিছু মাংস ছিল, সেগুলো রান্না করছি আলু দিয়ে। হ্যাঁ, ভালোই করেছিস। তুই আছিস সেই বাড়িতে, তাই আমাকে কিছু করতে হয় না। সাদিক ভালোই করেছে কাজের মেয়েকে বিয়ে করে। আচ্ছা, একটা কথা বলি তোকে। আমার কথায় সোনালি মাথাটা নিচু করে বলল, জি ভাবি, বলেন। আসলে কি জানিস, আমি খারাপ হতে পারি, তবে সত্যি কথা বলতে তোকে অনেক ভালোবাসি রে। শোন, বাবা মা সাদিকের বিয়ে ঠিক করেছে। কি বলছেন এসব ভাবি? হ্যাঁ, ঠিকই বলেছি। সাদিকের উপর তোকে যেন ভরসার চিহ্নটা মুছে যায়, তাই তোর সঙ্গে সাদিকের বিয়ে দিয়েছিল। সবকিছুই প্ল্যান ছিল। না ভাবি, আপনি এসব মিথ্যা বলছেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর শোন, এই ব্যাপারে সাদিক কিছুই জানে না। না ভাবি, না, চুপ করেন। এসব কথা আমি আর সইতে পারছি না। বাবা মা এসব কাজ করতে পারে না। আরে সোনালি, বাবা মাই তো এসব কথা বলেছে। সোনালি দৌড়ে আম্মুর ঘরে যায়। দরজার কাছে যাবার পর আম্মুকে ডাকে। আম্মু, আম্মু। হ্যাঁ সোনালি, কিছু বলবি তুই? সোনালি মাথাটা নিচু করে বলল, আচ্ছা মা, আপনি কি বিয়ে ঠিক করেছিলেন? কার বিয়ের কথা বলছিস সোনালি? ওনার? ওনার বলতে সাদিকের কথা বলছিস? জি। হ্যাঁ, সাদিকের বিয়ে ঠিক করাচ্ছে বড় লোকের মেয়ের সঙ্গে। এসব কি বলছেন মা আপনি? আরে, তুই এত চিন্তিত হচ্ছিস কেন? কাজের মেয়ে হয়েও কি বেশি স্বপ্ন দেখছিস নাকি? শোন, তুই কাজের মেয়ে ছিলিস, এখনো আছিস। সোনালি রুম থেকে বের হয়ে চলে যায়। চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে যাচ্ছে আর একা একাই বলছে, ঠিকই তো, আমি কাজের মেয়ে, আমার স্বপ্ন দেখা মানায় না। একটু বেশি স্বপ্ন দেখেছিলাম আমি। আমি তো খেলার পুতুল, যে কেউ আমাকে নাচাবে। চোখের জল মুছতে মুছতে রান্নাঘরে যায় সোনালি। আমি সোনালির চোখের জল দেখে বললাম, আরে সোনালি, তুই কান্না করছিস কেন? আমি জানি তুই কেন কান্না করছিস। শোন, বাবা মা আর যাই বলুন, সাদিক কিন্তু ব্যাপারটা জানে না। সাদিক চাইলে বিয়েটা ভেঙে দিতে পারে। আর সাদিক যদি তোকে নিয়ে খুশি থাকে, তাহলে বাবা মা সাদিকের বিয়ে দিবে কেন? রাতের ভাত তরকারি রান্না করে রুমের মধ্যে বসে আছে সোনালি। শরীরটা অনেক ক্লান্ত। কিছুক্ষণ পর সাদিক বাসায় আসে। রুমের মধ্যে আসার পর দেখে সোনালি বিছানায় শুয়ে আছে। অফিস থেকে ফিরে এসেছে অনেকটাই ক্লান্ত হয়ে। অফিসে আজকাল ঝামেলা চলছে। সোনালি চোখ মেলে দেখে সাদিক দাঁড়িয়ে আছে, তাই জিজ্ঞেস করে, আপনি কখন আসলেন? এই তো একটু আগে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? আমি সোনালির পাশে বসলাম। আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে আছে, তাই গোসল করতে হবে। তাহলে গোসল করে আসেন। আমি রুমের মধ্যে ভাত নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে এসো। আব্বু আম্মু ভাবি ভাত খেয়েছে? খেয়েছি। আচ্ছা, একটা কথা বলি। বলো। আচ্ছা, আপনি আমাকে বউ মনে করেন? এটা কেমন প্রশ্ন সোনালি? বলুন না। আরে বলার কি আছে, মনে করি তো। আচ্ছা, বাবা মা যদি বিয়ে দিয়ে দিতে চায় আপনার, তাহলে কি বিয়ে করবেন? কি বলছো সোনালি? বাবা মা আমার বিয়ে দিতে যাবে কেন? বাবা মা আপনার বিয়ে ঠিক করেছে? বাবা মা আমার বিয়ে ঠিক করেছে কথাটা বলার সঙ্গে সঙ্গেই সোনালির গালে পরপর 3টে থাপ্পড় বসিয়ে দিলাম। সোনালি গালে হাত দিয়ে মাথাটা নিচু করে বসে আছে। আমিও রেগে দাঁত কটমট করে বললাম, কি বলছিস তুই এসব? হ্যাঁ, মা বাবা আমার বিয়ে ঠিক করেছে, এই ছিল তোর মনে? তুই বাবা মাকে এতটা খারাপ ভাবিস? হ্যাঁ, মা বাবা যদি আমার বিয়ে ঠিক করে তাহলে সমস্যা কোথায় তোর? হ্যাঁ, বাবা মা যার সাথে বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে করবো আমি। তুই কি ভেবেছিস তোকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো আমি তোর মতো একটা কাজের মেয়ের সঙ্গে? কথাগুলো বলতে বলতে গোসল করতে গেলাম। আসলে আমি মন থেকে ওসব কথা বলি না, এমনিতেই অফিসে কাজকর্ম নিয়ে অনেক চিন্তিত আমি। তার মধ্যে ওর এইসব কথা, তাই রেগে কথাগুলো বলেছি। সোনালি বিছানায় বসে বসে কান্না করছে।
আর নিজে নিজেকে বলছে, ঠিকই তো, আমি তো কাজের মেয়ে, আমার কিসের স্বপ্ন? সোনালি রান্নাঘর থেকে ভাত তরকারি রুমে নিয়ে আসে, টেবিলে রেখে দেয়, তারপর রুমের বাইরে চলে যায়। আমি গোসল করে এসে দেখি সোনালি রুমে নেই। আমার একটা সম্পূর্ণ কমেনি। রুমে সোনালিকে না পেয়ে আমি সোনালি, সোনালি এই বলে ডাকতে লাগলাম। সোনালি দৌড়ে রুমে আসলো। মনের মধ্যে ভয় আর কষ্ট জমে আছে তার। আমি বুঝতে পেরে সোনালির মন খারাপ, তাই মিষ্টি করে বললাম, সোনালি হুম। তোমার মন খারাপ? না। আচ্ছা, ভাত খেয়েছিস? না। তাহলে টেবিলে ভাত রেখে কোথায় গিয়েছিলিস? এই তো পাশের রুমে। ও আচ্ছা, ভাবির কাছে? হুম। সোনালি ভাত তরকারি বাটিগুলো মেঝেতে সাজিয়ে রাখে। মেয়েটা চোখ মুছতে মুছতে প্লেটে ভাত দিচ্ছে। আমি বুঝতে পারছি সোনালি কান্না করছে। সোনালি কান্না দেখে বললাম, কি রে, কান্না করছিস কেন? কই না তো। আমার চোখে ফাঁকি দিতে চাইছিস? কিন্তু সোনালি তবুও নিশ্চুপ। আমি একটু ভাত মুখে নিয়ে সোনালির চোখের দিকে তাকালাম। মেয়েটা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার তো বিয়ে হয়েছে। কেন, তুই কাজের মেয়ের সঙ্গে থাকতে চাস নাকি সারা জীবন? হ্যাঁ আম্মু, আমি এই কাজের মেয়েটার সঙ্গে সারা জীবন থাকতে চাই। আম্মু চোখ বড় বড় করে বলে, আমি যার সঙ্গে বিয়ে ঠিক করছি তাকে বিয়ে করবি তুই, বেশি কথা বলবি না একদম। আমি চিৎকার দিয়ে বললাম, আম্মু আমি এই বিয়েটা করতে পারবো না। তাহলে বাড়ি থেকে বের হয়ে যা তুই। যে সন্তান বাবা মায়ের কথা শোন না, ওই সন্তানের মুখ দেখতে চাই না আমি। কি বলছো তুমি আম্মু? আমাকে তুমি বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? হ্যাঁ, তোকে আমি বাড়ি থেকে বের হয়ে যেতে বলছি। তুই যদি কাজের মেয়েকে নিয়ে থাকতে চাস তাহলে বাড়ি থেকে বের হয়ে যা। আম্মুর এইসব কথা শুনে আমি আব্বুকে বললাম, আব্বু তুমি একটু আম্মুকে বোঝাও না। তখন আব্বু আম্মুকে বলে, আর তুমি এইসব কি বলো? ছেলেটাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো কেন? ছেলেটা যদি সোনালির সঙ্গে ভালো থাকে থাক না, তুমি এমন করছো কেন? আম্মু বড় বড় চোখে রেখে বলল, তোমার জন্য এমন হয়েছে ছেলেটা, না হলে কি কাজের মেয়ের সঙ্গে বিয়ে দিতে হয়? আব্বু আমাদের দুজনকে বলতে লাগলো, সোনালি মা, তুমি আর সাদিক দুজনে রুম থেকে যাও, অনেক রাত হয়ে গেছে। আমি নিজে রুমে চলে আসলি। আমার সঙ্গে সোনালি মাথা নিচু করে রুমে আসলো। রুমের মধ্যে আসলে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিলাম আমি। সোনালি ভয় পেয়ে যায়। সোনালির পাশে দাঁড়িয়ে থাকলাম আমি। সোনালি মাথাটা নিচু করে আছে। আমি সোনালির ঠোঁটে বুড়ো আঙুল দিয়ে মিষ্টি হেসে বললাম, ভয় পেও না, আমি কাউকে বিয়ে করবো না। আম্মুর একটু বয়স হয়েছে, তাই এমন উল্টোপাল্টা রায়টা ঠিক করে দিচ্ছে। এদিকে আমি দুষ্টুমি করে মেয়েটা কোমর জড়িয়ে কাছে টেনে নিচ্ছি আরো বেশি করে। এই আবার দুষ্টুমি, তাই না? হুম। সোনালি টাইটা ঠিক করে আমার চোখের দিকে তাকিয়ে আছে, আর আমি সোনালি দুই গালে হাত দিয়ে কপালে চুমু এঁকে দিই। অফিসের কাগজপত্র নিয়ে বেরিয়ে যাই ঘর থেকে। আমি বাইকটা স্টার্ট না করা পর্যন্ত দাঁড়িয়ে থাকে সোনালি আমার পাশে। আমি অফিসের উদ্দেশ্যে চলে গেলে সোনালি বাড়ির মধ্যে চলে যায়। তিন্নি ভাবি রুমে গিয়ে দেখে তিন্নি ভাবি কান্না করছে একটা ছবি নিয়ে। ভাবি কেন কান্না করছে সোনালি তা ভালো করেই জানে। ভাবির বাচ্চা হয়েছিল, 3 বছরের ছেলেটা মারা যায় একটা রোগে, তাই ভাবি মাঝে মধ্যেই কান্না করে 3 বছরের মায়াবী শিশুর মুখটার কথা মনে করে। সোনালি তিন্নির ভাবির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তিন্নি ভাবি চোখে জল নিয়ে তাকিয়ে আছে ছবিটার দিকে। ডক্টর বলেছে তিন্নি ভাবি আর বাচ্চা নিতে পারবে না। সব জানার পরও সোনালি ভাবিকে জিজ্ঞেস করে, ভাবি তুমি কান্না করছো কেন? তিন্নি ভাবি কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, সোনালি দেখো আমার বাবুটা আমাকে রেখে কেমন করে চলে গেছে, ওর আম্মুটার কষ্ট হয় না বলো? সোনালি নিশ্চুপ। তিন্নি ভাবি সোনালির বুকে মাথা দিয়ে হু হু করে কান্না করতে থাকে। দুপুরের ভাত খাওয়া শেষ হলে সোনালি নিজের রুমে আসে, দরজাটা ভিতর থেকে লাগিয়ে দেয়। সারাদিন কাজকর্ম করে মেয়েটা চোখে একটু ঘুম চলে এসেছে। বিছানায় একটা বালিশ নিয়ে শুয়ে পড়ে সোনালি। বিছানায় শুয়ে শুয়ে কেন জানি ঘুম আসছে না। হয়তো বা আমার কথা খুব করে মনে পড়ছে তার। একটু কথা বলতে পারলে মনটা হয়তো ভালো হয়ে যেত। সোনালি আবার বিছানা থেকে উঠে পড়ে, জানালার পাশে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, ইস আমার যদি একটা ফোন থাকতো তাহলে পাগলটার সাথে একটু কথা বলতে পারতাম। একলা রুমে বসে ভালো লাগছে না তার। সোনালির একটা বাটন ফোন ছিল, তবে কয়েকদিন আগে ভেঙে গেছে, তাই তো আমার সঙ্গে কথা বলতে পারছে না সোনালি। ভাবি রুমে যাই সোনালি। দরজাটা ভিতর থেকে লাগানো ছিল না, তাই ভিতরে ঢুকেই যাই। সোনালিকে দেখে ভাবি বিছানায় শুয়ে আছে। ভাবির পাশে বসে আছে সোনালি। তিন্নি ভাবি চোখ খুলে দেখে সোনালি পাশে বসে আছে।
সোনালীকে দেখে ভাবি বলল, আরে সোনালি, তুই এখানে কখন আসলি? এই তো ভাবি, একটু আগে। তুমি ঘুমাও, আমি হাত বুলিয়ে দিচ্ছি মাথায়। তুই কত ভালো রে সোনালি। তিন্নি ভাবি আবার যখন চোখ বন্ধ করতে যাবে তখন সোনালী মুখটা গোমড়া করে বলে, ভাবি, একটা কথা বলবো? হ্যাঁ সোনালি, বল। তোমার ফোনটা একটু দিবে? কেন সোনালি? না মানে, ও বুঝেছি, কি বুঝছো ভাবি? সাদিকের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, তাই না? হুম। তিন্নি ভাবি বিছানা থেকে উঠে টেবিলে রাখা ফোনটা সোনালীর হাতে দেয়। এই নে ফোন, যত ইচ্ছে কথা বল। সোনালী ফোনটা নিয়ে নিজের রুমে চলে আসে। এসে আমার ফোনে কল দেয়। আমি ফোনটা রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম ভাবি, কিছু বলবে? কিন্তু কোনো উত্তর আসলো না। আমি ভাবি ফোনে ভাবিকে মনে করে সালাম দিয়েছি, তাই সোনালী লজ্জায় কথা বলতে পারছে না। কোনো উত্তর না পাওয়াতে আমি আবারও বললাম, ভাবি কথা বলছো না কেন? কিছু হয়েছে নাকি বাসায়? সোনালী ধীর কণ্ঠে বলে উঠল, আমি ভাবি না, আমি সোনালি। আমি এবার হা করে হেসে উঠলাম। বাবা রে বাবা, আমার বউটা দেখছি ফোন করেছে। হুম, না, কি না? আমি এতক্ষণ চুপ ছিলে কেন? এমনি। ভাবির ফোন থেকে কল করেছে কেন? তোমার একটা ফোন ছিল তো? আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। ও তাই? কিন্তু কই, আমাকে তো বলোনি কোনোদিন। না মানে, এমনিই বলিনি। আচ্ছা ঠিক আছে, ভাত খেয়েছো তুমি? হুম, খেয়েছি। আপনি খেয়েছেন? আপনার ব্যাগে টিফিন দিয়েছিলাম। খেয়েছি। তোমার হাতের রান্নাগুলো অসাধারণ। থ্যাঙ্কস। আচ্ছা ভাই সোনালী, আমাকে কাজ করতে হবে। আচ্ছা শুনুন, বলো। কখন বাসায় ফিরবেন? এই মোটামুটি রাত 8:30টায়। ঠিক আছে, তাহলে বাই। ভালোভাবে বাসায় ফিরবেন। ঠিক আছে পাগলিটা। আমি ফোনটা কেটে দিয়ে অফিসের কাজ করতে থাকি। সোনালী বিছানায় শুয়ে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে। বিকেল 3:35 ঘুম ভেঙে যায় সোনালীর। সোনালী তার পাশে ভাবি মোবাইলটা দেখে বলতে থাকে, ইস, ভাবির ফোনটা দিয়ে আসতে ভুলে গেছি। দিন দিন আমি না খুব মন ভোলা হয়ে যাচ্ছি। সোনালী রুমের বাইরে বের হতে যাবে তখন বাবার সঙ্গে দেখা হয়। বাবা সোনালীকে বলে, আরে সোনালি, কোথায় যাচ্ছিস? এই তো বাবা, ভাবির রুমে যাচ্ছি ফোনটা দিয়ে আসতে। ও আচ্ছা, তাহলে যা, তোর রুমে আসি আমি, তোর সঙ্গে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি রুমে গিয়ে বসেন, আমি ভাবিকে ফোনটা দিয়ে আসছি। সোনালী ফোনটা নিয়ে যেতে যেতে ফ্লোরে ফেলে দেয়। ভুল করে হাত থেকে পড়ে যায় মেয়েটার। সোনালী ফোনটা তাড়াতাড়ি করে ফ্লোর থেকে উঠিয়ে দেয়। ভয় কাচুমাচু হয়ে গেছে মেয়েটার মুখটা। ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে দেখে ফোনের গ্লাসটা ভেঙে গেছে। সোনালী তো ভয়ে কান্না করে দেয়। তিনি ভাবে অনেক রাগী একটা মেয়ে, তার মধ্যে আবার দামি ফোন। সোনালী ভয়ে ভয়ে তিনি ভাবি রুমে ঢুকে টেবিলে ফোনটা রেখে নিজের রুমে চলে আসে। বুকটা ভয়ে ধুকধুক করছে। সোনালী নিজের রুমে এসে দেখে জানালার পাশে দাঁড়িয়ে আছে আব্বু। সোনালী রুমের মধ্যে প্রবেশ করে বলে, বাবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আব্বু মুচকি হেসে বলে, না মা থাক, তোমার সঙ্গে একটা কথা বলতে এসেছি, বলেই চলে যাবে। জি বাবা, বলেন। আব্বু কিছুক্ষণ চুপ থেকে বলে, শুনো তাহলে, সাদিকের আম্মু পাগল হয়ে গেছে, ছেলেটার বিয়ে দেবে বলে। সোনালী মাথাটা নিচু করে বলে, বাবা, কি বলছেন এসব? হ্যাঁ মা, ঠিক বলছি, কালকে দেখতে আসবে ছেলেটাকে মেয়ে পক্ষ। আমি তো কাজের মেয়ে, আমার কি স্বপ্ন দেখা মানায়? বাবা রুম থেকে চলে গেলে এইসব ভাবতে থাকে সোনালী। নিজের অজান্তেই চোখের মধ্যে জল এসে যায় তার। কিছুক্ষণ পর তিন্নি ভাবি রুমে আসে, অনেকটাই রেগে। সোনালী খেয়াল করেনি যে তিন্নি ভাবি রুমে এসেছে। ভাবি যখন ডেকে ওঠে তখন সোনালী চমকে ওঠে। ভাবির হাতে ফোনটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, বুকটা ধুকধুক করতে থাকে। সোনালী ক্ষমা চাইতেই যাবে তখন তিন্নি ভাবি সোনালীর গালে অনেকগুলো থাপ্পড় বসিয়ে দেয়। সোনালী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিন্নি ভাবি সোনালীকে অনেকগুলো কথা শোনায়, ফকিন্নি, কাজের মেয়ে, এইসব বলে গালি দিতে থাকে। সোনালী কোনো উত্তর দিতে পারে না, শুধু চোখ দিয়ে অশ্রু ঝরায়। ভাবি অনেক গালি দিয়ে যখন রুম থেকে চলে যায় তখন ভিতর থেকে সোনালী দরজাটা লাগিয়ে দেয়। মুখ চেপে কান্না করতে থাকে মেয়েটা। মেয়েটার মুখে কেন জানি খুব কষ্ট হচ্ছে আজ, খুব কান্না করতে ইচ্ছে করছে তার। হয়তোবা তার বাবা মায়ের কথা অনেক বেশি মনে পড়ছে। শত ব্যথা বুকে নিয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে নিজে নিজে বলতে থাকে, বাবা, আমাকে কাজের মেয়ে বানালে তুমি? কেন একা চলে গেলে না ফেরার দেশে? ছোট থাকতেই তো মাকে হারিয়েছি, একটু বড় হয়ে
তোমাকে হারিয়েছি। এত কষ্ট দিলে কেন আমাকে? রাত 8টা। সোনালি ভাত তরকারি রান্না করছে। আজকে ভাবি একটি বারের জন্য আসেনি রান্নাঘরে। মনে হয় অনেক রেগে আছে। তার না আসাই ভালো। আসলে হয়তো অনেক কথা শোনাবে আবার। সোনালি ভাত তরকারি টেবিলে সাজিয়ে রেখে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে এসে মা বাবা ভাবি সবাইকে ভাত বেড়ে দেয়। ভাত বেড়ে দেওয়ার সময় অনেক কথা শোনায় ভাবি। সোনালি চুপটি করে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরে যাচ্ছে। আব্বু ভাবিকে থামানোর চেষ্টা করলে আম্মু গালি দিতে থাকে। হাজারো অবহেলা গালি যেন সোনালির জীবন সঙ্গী হয়ে গেছে। এগুলো আর কিছু মনে হয় না। সোনালি মেয়েটা অনেক সরল, তাই তো সবকিছু মেনে নিতে পারে। কোথায় বা যাবে মেয়েটা এই বাড়ি ছেড়ে? কোথাও যে যাওয়ার জায়গা নেই তার। রাত 8:30। আমি বাড়িতে ফিরলাম। রুমের মধ্যে প্রবেশ করে সোনালিকে জড়িয়ে ধরলাম। সোনালি বলে উঠল, ইস, কি হয়েছে আপনার? এভাবে জড়িয়ে ধরলেন কেন? তোমার কথা ভীষণ মনে পড়ছিল তাই। সোনালি মিষ্টি হেসে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, হয়েছে, এবার যান, গোসল করে আসুন। শরীর থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। আমি সোনালি ঘাড়ে চুমু দিয়ে বললাম, যাচ্ছি। আমি কাপড় নিয়ে গোসল করতে গেলে সোনালি মুচকি হেসে দেয়। আমার মুখটা দেখে সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষেই ভুলে গেছে মেয়েটা। হাজারো কষ্ট জমেছিল মেয়েটার মনে, তবে আমাকে দেখে সেই কষ্টগুলো যেন সবই তুচ্ছ। সোনালি গরম চা বানাতে যায়। আমি অনেক পছন্দ করি দুধ চা। সেই ছোট থেকেই আমি দুধ চা খেতে ভীষণ পছন্দ করতাম। আমি গোসল করে রুমের মধ্যে আসলাম। সোনালি আমার হাতে গরম চা দেয়। আমি চায়ে চুমুক দিয়ে সোনালির মুখের দিকে তাকিয়ে আছি। সোনালি মিষ্টি হেসে বলে, কি দেখছেন এভাবে? আমি সোনালি গাল টেনে দিয়ে বললাম, তোমাকে দেখছি। তোমার মিষ্টি হাসিতে জাদু আছে, বলতেই হবে। সোনালি গালটা টেনে দিয়েছি বলে মুখটা একদম গোমড়া করে আছে নিশার। আমার গলাটা টেনে দিলেন কেন? আমার ব্যথা হয় না বুঝি? আমি টেবিলের ওপর চায়ের কাপটা রেখে সোনালির চোখের দিকে তাকিয়ে থাকলাম আর বললাম, তোমার অনেক ব্যথা করছে তাই না? অনেক। আমি সোনালির চোখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে উঠলাম। সোনালি গালে চুমু দিয়ে বললাম, এবার আদর করে দিলাম। ব্যথা পেয়েছো? সোনালি লজ্জায় মুখটা লাল করে আছে। আপনি না খুব খারাপ। জানি তো, আমি খুবই খারাপ। সোনালি মাথাটা নিচু করে নিয়েছে। সোনালি, হুম। এভাবে কি দাঁড়িয়ে থাকবে? আমাকে খেতেও দেবে? ইস, সরি। আপনার খুব খিদে পেয়েছে তাই না? অনেক খিদে পেয়েছে তো। আচ্ছা, আপনি বিছানায় একটু বসুন, আমি ভাত তরকারি নিয়ে আসছি। আচ্ছা বেশ, নিয়ে এসো। সোনালি রান্নাঘর থেকে আমার জন্য ভাত তরকারি রুমে নিয়ে আসে। রুমে এসে মেঝেতে খাবারগুলো সাজিয়ে রেখে বলে, এই নিচে এসে বসুন। আমি মেঝেতে বসে সোনালির চোখের দিকে তাকিয়ে আছি। সোনালি আমার প্লেটে ভাত বেড়ে দেয়। আমি এক দৃষ্টিতে সোনালির দিকে তাকিয়ে আছি। সোনালি বুঝতে পেরে একটু লজ্জা পেয়ে যায়। কি, আপনি এমন কি দেখছেন? ভাত দিয়েছি তো, তাড়াতাড়ি খেয়ে নেন। সারা রাত পড়ে আছে আমাকে দেখার জন্য। আমি মুচকি হেসে উঠলাম আর বললাম, তাই? তাই এবার ভাত খেয়ে নিন। সোনালির জন্য একটা ফোন নিয়ে এসেছি, সেটা মনে মধ্যে বলে উঠলাম, ওফো, আমি না অনেক মন ভোলা। কেন, কি হয়েছে? তোমার জন্য একটা ফোন এনেছি। আমার মুখ থেকে ফোনের কথা শুনেই সোনালির মুখটা ছোট হয়ে যায়, কারণ আজকে ভাবির ফোনটা নষ্ট করে দিয়েছে সোনালি। সোনালি, কি হয়েছে তোমার? চুপ করে আছো কেন? এমনি। কোনো কিছু নিয়ে মন খারাপ তোমার? না। আমি মুখে ভাত তুলে সোনালির দিকে তাকাই। মেয়েটার মুখটা কেমন জানি শুকনো শুকনো লাগছে আজকে। সোনালি, তুমি ভাত খেয়েছো? না। আচ্ছা, মুখটা খোলো। সোনালি মুখটা খুললে সোনালির মুখে ভাত তুলে দিলাম। ভাত খাওয়া শেষ হলে আমি সোনালিকে নতুন ফোনটা দিই। সোনালি ফোনটা হাতে নিয়ে আমাকে বলতে লাগলো, এই, আপনি ফোন কিনেছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এই ফোন দিয়ে আমাকে ফোন করবে তুমি, বলবে ঠিক মতো পৌঁছিয়েছো কিনা, ঠিক মতো খাবার খেয়েছো কিনা। আমার মুখে এইসব কথাগুলো শুনে সোনালি লজ্জায় পড়ে যায়, তবুও মুখটা গোমড়া করে বলে, ফোনটার দাম অনেক তাই না? অনেক তো কি হয়েছে? আমি তো বড় ফোন কখনো ব্যবহার করিনি, তাই বলছি। ও আচ্ছা, আমি শিখিয়ে দেবো তোমাকে। রাত 11:02। তিনি ভাবি ডাইনিং রুমে বসে বসে টিভি দেখছে। ভাইয়া যতক্ষণ পর্যন্ত ওরা বাড়িতে আসে ততক্ষণ পর্যন্ত। ভাইয়া কলিং বেল বাজালে তিনি ভাবি দরজাটা খুলে দেয়। রুমে এসে সোনালির নামে অনেক অভিযোগ করতে থাকে তিনি ভাবি। রাইসুর, জানো সোনালি আমার ফোনটা নষ্ট করে দিয়েছে। রাইসুল ভাইয়া সোনালি মেয়েটাকে ভালো করেই চেনে। সোনালি কখনো নিজের ইচ্ছেতে তিন্নির ফোনটা নষ্ট করতে যাবে না। তারপর ভাইয়া ভাবিকে বলল, কই দেখি তোমার ফোনটা। তিন্নি ভাবি ফোনটা টেবিল থেকে নিয়ে এসে ভাইয়ার হাতে দেয়।
ভাইয়া দেখে ওপরে গ্লাস পেপারটা ভেঙে গেছে, ফোনের কিছু হয়নি। ফোনটা মেঝেতে পড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। তারপর ফোনটা চালু করে বলে, আরে ফোনের কিছু হয়নি তো? মানে? হ্যাঁ, কিছু হয়নি, উপরে গ্লাস পেপারটা শুধু ভেঙে গেছে। ইস, কি হলো আবার? মেয়েটাকে আমি থাপ্পড় দিয়েছি। কোন মেয়েটাকে? সোনালি মেয়েটাকে। মানে? রাত 12টা 4 মিনিট। সোনালি আর আমি দুজনে বিছানায় শুয়ে আছি। সোনালি নতুন ফোন টিপছে, আর আমি পিছন থেকে মেয়েটাকে জড়িয়ে ধরে আছি আর শিখিয়ে দিচ্ছি কিভাবে ফোনটা ব্যবহার করতে হয়। আজকে শুক্রবার, আমি আরামে ঘুমিয়ে আছি। এদিকে সোনালি সকালে নাস্তা তৈরি করছে। নাস্তা তৈরি করা শেষ হলে রুমে আসে সোনালি। এসে দেখে আমি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি। আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় সোনালি। তারপর আমাকে ডাকতে থাকে। এই শুনছেন? আমি একটু নড়ে চড়ে শুয়েই থাকলাম। সোনালি আবার মিষ্টি কণ্ঠে বলে ওঠে, এই যে শুনছেন, ঘুম থেকে কখন উঠবেন? এবার আমি উঠে বিছানায় বসে বললাম, আজকে তো শুক্রবার, আমার একটু শান্তিতে ঘুমোতে দাও না প্লিজ। না, তা তো হবে না। ঘুম থেকে যেহেতু উঠেছেন, আবার বিছানায় শুবেন না, নয়তো চোখে পানি ঢেলে দেবে। উফ সোনালি, উঠ না, এত বক বক করো কেন বলো তো? তুমি গিয়ে তোমার কাজ করো তো, আমার একটু শান্তিতে ঘুমোতে দাও। আমি মাথায় বালিশ চাপা দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সোনালি মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান। কাজের মেয়ের কথা শুনতে যাবেন কেন? আমি তো কাজের মেয়ে, আমাকে ডাক দেখিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। আমি বালিশের নিচ থেকে বললাম, সোনালি তুমি আবার বক বক করা শুরু করলে তো? সোনালি এবার রাগে দাঁত কটমট করতে করতে বলল, হ্যাঁ, আমি খারাপ, আমি সব সময় শুধু বক বক। আমি এবার মিষ্টি হাসি হেসে বালিশটা সরিয়ে সোনালির চোখের দিকে তাকালাম। কি হয়েছে এত কথা কেন বলো তুমি? মাথার কি তার ছিঁড়ে গেছে নাকি তোমার? এই, কি বললেন? কিছু না থাক। আমি বালিশ চেপে আবার শুয়ে পড়লাম। সোনালি আমার হাত থেকে বালিশটা কেড়ে নেয়। এই সোনালি, এমন করে বালিশটা নিলে কেন তুমি? সোনালি রেগে দাঁত কটমট করতে করতে বলে, তখন আপনি কি যেন বললেন? কি আবার বললাম? আমার মাথার কি যেন ছিঁড়া বললেন আপনি? ও আচ্ছা, বলছিলাম কি তোমার মাথার একটা তার ছিঁড়ে গেছে, তাই তো রেগে গেছো আর উল্টো পাল্টা কথা শোনাচ্ছ আমাকে। ও তাই না? সোনালি রেগে আমার বুকে কিল ঘুষি দিতে শুরু করে। আমিও তো হেসেই যাচ্ছি। আরে সোনালি, কি শুরু করেছো সব তুমি? আপনি খুব খারাপ। আমি সোনালিকে অনেক শক্ত করে বুকে জড়িয়ে দিয়ে বললাম, আমি খুব খারাপ তাই না? হ্যাঁ, অনেক। তাহলে একটু দুষ্টুমি করি তোমার সঙ্গে। সোনালি এবার লজ্জায় মুখটা লাল করে দিয়েছে। এই ফাজি, এসব না এখন। কেন না? এখন এসব চিন্তা করবেন না, চলুন সকালে নাস্তা করে নেবেন। না, আমার ঘুম পাচ্ছে, তুমি যাও। মা বাবা ভাবি ভাইয়া সকলে নাস্তা দিয়ে এসো। কেন আপনি যাবেন না? দুষ্টামি করার সময় তো ঘুম আসে না, এখন তো আপনি জেগে আছেন। চলুন, বলছি সকালে নাস্তা করবেন। না সোনালি, তুমি যাও। আমার জন্য কি কি বানিয়েছো একটা বাটিতে করে নিয়ে আসলেই হবে। জানোই তো কত কাজ করতে হয় আমাকে, সারাদিন অফিসে থাকতে হয়। আহারে আমার জামাইটা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ঘুমিয়ে নিন। আমি সোনালির হাত টেনে নিয়ে নিজের বুকের উপর জড়িয়ে ধরলাম আর বললাম, তুমি চাইলে আমার কাছে থাকতে পারো। ও রে আইসে, বউকে নিয়ে শুয়ে থাকতে। আমার কি কাজ নেই নাকি যে আপনার মতো সারাদিন শুয়ে থাকবো? আমার বউটা যা এত বকবক করতে পারে, ইস। কি বললেন? না কিছু না, যাও তুমি রুম থেকে যাও। আমাকে বের করে দিচ্ছেন? দা, তুমি এরকম কেন? আজকে একটু বেশি পাগল হয়ে গেছো নাকি? এই, আমি পাগল? হ্যাঁ, তুমি পাগল। কি? আমি মাথা চুলকিয়ে বললাম, আচ্ছা সত্যি তোমার কি মাথার তার ছুটে গেছে? এমন পাগলামি করছো কেন তুমি ছোট ছোট বিষয় নিয়ে? সোনালি এবার চোখে হাজারো অভিমান নিয়ে তাকালো আমার দিকে। তারপর সোনালি চোখের জল মুছে রুমের বাইরে চলে যায়। আমি বুঝেছি মেয়েটা অনেক রাগ করেছে, তবে এমন পাগলামি কখনোই করেনি সোনালি। আমি আজকে একটু হলেও অবাক হয়েছি। সোনালি কেমন জানি হয়ে গেছে, একটু বেশি অভিমানী। সোনালির টেবিলে সকালের নাস্তাগুলো সাজিয়ে রেখে মা বাবা ভাবি ভাইয়া সকলকে ডেকে সকালের নাস্তাগুলো খেতে দেয়। আম্মু বলে ওঠে, সোনালি, সাদিক ওঠেনি? না মা। ও আচ্ছা, সমস্যা নেই। আজকে ছেলেটাকে বলো কোথাও যেন না যায়, বাসা যেন থাকে। বিকেলে মেয়ে পক্ষ দেখতে আসবে ছেলেটাকে। মানে আম্মু কি বলছেন এসব? আম্মু ধমক দিয়ে বলে, এই তো, এত বড় গলা হলো কবে কবে থেকে আমার মুখের উপর কথা বলিস?
সোনালি মাথাটা নিচু করে নেয়। ভাইয়া আম্মুকে বলে, আম্মু, তুমি সোনালীকে এরকম করে ধমক দিচ্ছ কেন? আর কিসের মেয়ে পক্ষ আসবে সাদিককে দেখতে? ও হ্যাঁ, রাইসু, তোকে বলা হয়নি, সাদিকে বিয়ে ঠিক করেছি আমার এক বান্ধবীর মেয়ের সঙ্গে। আজকে শুধু দেখতে আসবে, দেখে যদি পছন্দ হয় ছেলেকে তাহলে বিয়ে পাকা। আমি জানি আমার ছেলেকে দেখলে চোখ বন্ধ করে পছন্দ করবে মেয়ে পক্ষ। ভাইয়া আম্মুর কথাবার্তা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। মানে কি আম্মু? সাদিকের বিয়ে মানে? তাহলে সোনালীর কি হবে? সোনালির আবার কি হবে? ডিভোর্স করিয়ে দেবো দুজনের। সোনালি ডিভোর্সের কথা শুনে কান্না করতে করতে রুমের মধ্যে চলে যায়। তিন্নি ভাবি বলে ওঠে, আম্মা, এসব করা কি ঠিক হচ্ছে? তোমার শাশুড়ি পাগল হয়ে গেছে। সোনালী সাদিক দুজনে তো ভালোই আছে, ওদের মধ্যে ফাটল ধরিয়ে দিচ্ছ কেন? আম্মু তখন বলে, এই তুমি চুপ করো তো, বেশি বুঝো তুমি। সাদিকের ভালো জন্যই করছি। কে বললো তোমাকে সোনালীর সঙ্গে সাদিকের ভালো আছে? একটা কাজের মেয়ের সঙ্গে সাদিক ভালো আছে? আমাকে এটা বিশ্বাস করতে বলছো? তুমি তো পাগল হয়ে গেছো, তোমার মাথায় এসব ঢুকবে কি করে? তাই তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। বলেই আব্বু খাবার টেবিল থেকে উঠে চলে যায়। এদিকে সোনালি রুমে এসে কান্না করছে জানালার পাশে দাঁড়িয়ে। সোনালির কান্নার আওয়াজ পেয়ে ঘুম থেকে জেগে উঠলাম আমি। চোখ কচলিয়ে কচলিয়ে জানালার দিকে তাকিয়ে দেখি সোনালি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি সোনালির কান্নার আওয়াজ পেয়ে বিছানা থেকে উঠে যাই। আমি বিছানা থেকে উঠে সোনালির পাশে দাঁড়িয়ে থাকলাম। সোনালির ঘাড়ে হাত দিলে সোনালি চমকে যায়। সোনালির চোখের জল, আর এই জল দেখে আমি সোনালির চোখের জলগুলো মুছে দিয়ে বললাম, আরে সোনালি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। সোনালি কিচ্ছু বলছে না, হঠাৎ করে জড়িয়ে ধরে আমাকে। আমি তো হেসে দিই। আরে সোনালি, কান্না করছো কেন এভাবে? কি হয়েছে তোমার? সোনালি কান্না করেই যাচ্ছে, শুধু কিছুই বলছে না। আমি তখন সোনালির চোখের জলগুলো মুছে দিয়ে বলি, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? কেউ কি বকা দিয়েছে তোমাকে? সোনালি কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, না। তাহলে কান্না করছো কেন? আদর চাই তোমার? সোনালি লজ্জায় লাল হয়ে বলে, এইসব না, আপনি না খুব শয়তান একটা ছেলে, সব সময় শুধু দুষ্টামি। আমি সোনালির চোখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে মেয়েটাকে কোলে তুলে দিই। তাহলে কান্না করছিল কেন? কিন্তু সোনালি নিশ্চুপ। আমি সোনালিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি জানালার পাশে। সোনালি আমার গলা দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। সোনালি আমার মুখটার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? আমি এবার সোনালিকে কোল থেকে নামিয়ে নিই। সোনালি মুখটা ছোট করে আবারও বলে, আপনি আমাকে ভালোবাসেন? কিন্তু আমি তবুও নিশ্চুপ। কি হলো, কিছু বললেন না যে? আচ্ছা, আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারবেন? আমি আবারও কোনো উত্তর না দিয়ে নিশ্চুপ হয়ে থাকলাম। এই কি ব্যাপার, আপনি চুপ কেন? সোনালি, কি হয়েছে তোমার? এমন উদ্ভট প্রশ্ন করছো কেন? সোনালি কান্না করে বলে, আমার সঙ্গে কেন এমন করলেন আপনি? আমার সরল সহজ মন পেয়ে সবাই আমার সাথে অভিনয় করলেন, আমার সঙ্গে এই অভিনয়টা করতে পারলেন আপনারা? আমি সোনালির কথা আর কোনো উত্তর না দিয়ে শুধু অবাক হয়ে শুনতে লাগলাম। আর সোনালি বলতে থাকে, আমি জানি তো আপনি আমাকে ভালোবাসেন না। আমি তো সামান্য কাজের মেয়ে, আমাকে কি ভালোবাসা যায়? আমাকে ভালোবাসলে তো সম্মান চলে যাবে আপনার। আমাকে ভোগ করার জন্য তো সম্মানের কিছু হয় না। এইবার আমি সোনালির গালে দুইটা থাপ্পড় দিয়ে নিজের বুকে টেনে নিলাম সোনালিকে। আর কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, এই কি হয়েছে তো? এইসব বলিস কেন তুই? হ্যাঁ, আমি তোকে ভালোবাসতাম না, তবে এখন তো ভালোবাসি, অনেক ভালোবাসি। এইসব আজে বাজে কথা বলছিস কেন? সোনালি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কান্না করে বলতে থাকে, এই কথাগুলো বলছেন আমায়, তাই না? আসলে এই কথাগুলো আপনার মন থেকে না, আমি সব বুঝে গেছি। আপনার কথাগুলো মন গড়া। আপনার মা আপনার বিয়ে দিলে ঠিক বিয়ে করে নেবেন। আমি এবার দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ঠিকই বলেছ, আমি তোমার সঙ্গে ছলনা করেছি। সোনালি এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, এইবার স্বীকার করলেন তো? আমি মিষ্টি হেসে বললাম, কি স্বীকার করলাম? কি আবার আপনি আমার সঙ্গে ছলনা করছেন? ও হ্যাঁ, মনে পড়েছে। তবে সত্যিটা কি জানো? সত্যিটা কি? আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। কত চিটার! কে বললো আমি চিটার? বলে সোনালিকে আমি আবার কোলে তুলে দিলাম।
সোনালি কষ্টগুলো কেন জানি হারিয়ে যায়। আজকে অন্য একটা মেয়ে তার বরকে দেখতে আসবে, সবকিছু যেন ভুলেই গেছে। আমি সোনালিকে কোলে তুলে নিলে সোনালি অনেক লজ্জা পাই, কিছু বলতে পারে না সে। অবশেষে আমার বুকে মুখটা লুকিয়ে রেখেছে। আমি সোনালিকে বিছানায় শুয়ে দিয়ে আমি সোনালির ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁটটা লাগিয়ে দিতেই যাব, তখন দরজায় কে যেন এসে ডাকতে থাকে। এই দেখুন না, দরজায় কে এসেছে। আসুক না, আবার চলে যাবে, তোমাকে একটু আদর করি। ইস, এখন না, আগে দরজাটা খুলুন। মা, আগে আদর করি। ধুর, বাজে ছিল। এরপর সোনালি কোনো উপায় না পেয়ে আমার বুকে চিমটি গেড়ে দেয়। আমি সোনালির ওপর থেকে উঠে গেলে সোনালি দৌড়ে দরজাটা খুলে দেয়। এদিকে আমি মন খারাপ করে শুয়ে রইলাম। সোনালি দরজাটা খুলে দেখে আম্মা দাঁড়িয়ে আছে। মাথাটা নিচু করে সোনালি বলে ওঠে, আম্মু একটু রেগে বলে, তো কোন সময় আসতে বলছো? ঘড়িতে দেখছো কয়টা বাজে এখন? ছেলেটা তো ঘুম থেকে উঠেছে দেখছি। সকালে নাস্তা খেতে দিয়েছো? না, খাইনি। ছেলেটাকে খাবার দিয়ে রান্নাঘরে একটু এসো। বিকেলে আবার মেয়ে পক্ষ আসবে, অনেক খাবার বানাতে হবে। আম্মু কথাগুলো বলে দরজার কাছ থেকে চলে যায়। সোনালি মন খারাপ করে দরজাটা লাগিয়ে দেয় ভিতর থেকে। আমার পাশে এসে মাথা নিচু করে বলে, সোনালি। এই যে উঠুন, ফ্রেশ হয়ে আসুন। আমি আবার দুষ্টুমি করে মেয়েটাকে নিজের বুকে টেনে নিলাম। সোনালি আমার বুকে কিল ঘুষি দিয়ে বলে, আজকে আপনাকে মেয়ে পক্ষ দেখতে আসবে, আর আপনি আমার সঙ্গে এমন করছেন কেন? আরে দূর, আসতেই পারে, সমস্যা কি? সমস্যা কি মানে? সমস্যা কি সেটা বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না কিসের সমস্যা তোমার। মেয়ে পক্ষ আমাকে দেখলেই কি বিয়ে হয়ে যাবে নাকি? মানে? কি আবার মানে? এই বিয়ে আমি করছি না। আম্মু যে বলে গেল। আম্মু যদি জোর করে তাহলে তো বিয়েটা করতেই হচ্ছে। এই মানে? আমি মিষ্টি হেসে সোনালির নাকটা টেনে বলি, কি আবার মানে, তুমি খেতে হবে। এই ভয়ে রুম থেকে চলে যায় সোনালি। রান্নাঘরে গিয়ে আম্মুর সঙ্গে মেহমানদের জন্য খাবার বানাতে থাকে সোনালি। এক পর্যায়ে আম্মু বলে ওঠে, সোনালি, জি আম্মা, বলেন। মেয়ে পক্ষ বাড়িতে আসলে নিজেকে এই বাড়ির বউ বলে পরিচয় দিবি না। কথাটা যেন মাথায় থাকে। কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকবি। আচ্ছা আম্মা। আমি রুমে শুয়ে আছি, তখন আম্মু রুমে আসে। আম্মুকে দেখে আমি মিষ্টি হাসি হেসে বললাম, আম্মু, সোনালি কি করছে এখন? কি আর করবে, রান্নাঘরে খাবার তৈরি করছে। আম্মু, নতুন কাজের লোক তো নিয়েছি। তো কি হয়েছে? সোনালি সকাল থেকে কিছু খাইনি, তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েটাকে রুমে নিয়ে আসি একটু, প্লিজ প্লিজ আম্মু। কি বলছিস এসব? তোকে আজকে দেখতে আসবে মেয়ে পক্ষ, তাদের জন্য নাস্তা বানাতে দিয়েছি। সোনালি ভালো পারে খাবার বানাতে, আর একদিন না খেলে কোনো সমস্যা হবে না। প্লিজ আম্মু, এমন করে বলো না। সাদিক, ওই কাজের মেয়েটার জন্য এমন নাকামি করছিস কেন? আম্মু, সোনালি তো কাজের মেয়ে হলেও ও তো একটা মানুষ, তাই না? ওরও তো ক্ষুধা লাগে। আচ্ছা, তুই কাজের মেয়েটাকে ভালোবাসিস? আম্মু, ওকে কাজের মেয়ে বলছো কেন তুমি? সোনালি তো আমার বউ, তাই না? একটা কাজের মেয়ের জন্য আমার সঙ্গে এইভাবে কথা বলছিস তুই? আম্মু, আমি তো তোমার সঙ্গে খারাপভাবে কখনোই কথা বলিনি। তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা সম্মান করি। এই বিয়েটা আমাকে করতে বলো না প্লিজ। কি বললে? বিয়েটা করবি না? তুই কেন, তোর বাপ করবে। আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি আব্বুর বিয়ে দাও বরঞ্চ। কি? তুই আমার মুখের উপর কথা বলছিস? না তো আম্মু। একটা কথা শুনে রাখ, তুই কাজের মেয়েটার সঙ্গে থাকতে পারবি না, এটা আমার শেষ কথা। আম্মু রুম থেকে চলে গেল। আমি চিন্তা করতে থাকি আম্মুর মাথা থেকে বিয়ের ভূতটা কিভাবে তাড়ানো যায়। আজকে আবার মেয়ে পক্ষ আমাকে দেখতে আসবে, আমার আম্মুটাকে নিয়ে আর পারি না আমি। যাই দেখে আসি সোনালি কি করছে। না খেয়ে মেয়েটার মায়াবী মুখটা হয়তো শুকিয়ে গেছে এতক্ষণে। সাদিক রান্নাঘরে গিয়ে দেখে সোনালি আর খালা খাবার তৈরি করছে। সাদিক দরজায় দাঁড়িয়ে বলে, সোনালি, খাবার তৈরি করা হয়েছে? হ্যালো ভিয়ার্স, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই গল্পে সোনালী চরিত্রে ছিল ফারজানা। ফারজানার কণ্ঠে সমস্যা হওয়ার কারণে তিনি এই মেসেজটি আমাকে প্রেরণ করেছেন। ওনার শারীরিক অসুস্থতার কারণে এই পাঠটি এখন অন্য শিল্পীকে দিয়ে করানো হয়েছে। এই তো হয়েছে, আর একটু। আচ্ছা বেশ, তুমি এসো। আর যা যা খাবার তৈরি করা লাগবে খালা করবে। জি ভাই, আমি পারবো। তোমার বৌমনি তো সব খাবারই তৈরি করেছে। খালা পারবে না তো।
সাদিক মিষ্টি হেসে সোনালির চোখের দিকে তাকায়, দেখে মেয়েটার মুখটা একদম শুকিয়ে গেছে। খালা, তাহলে তোমাকে বাকি খাবার তৈরি করতে হবে, ওকে? আচ্ছা ভাই, ঠিক আছে। বাকি খাবারগুলো আমি বানাচ্ছি, তুমি তোমার বৌমনিকে নিয়ে যাও। আমি সোনালির হাত ধরে রুমে নিয়ে আসলাম। রুমে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিয়ে বললাম, এখন কয়টা বাজে ঘড়িতে দেখেছো? এখন 11:35 বাজে। না খেয়ে কাজ করছিলে কেন? মুখটা তো একদম শুকিয়ে গেছে। কিন্তু সোনালি, তুমি চুপ করে মাথাটা নিচু করে আছো কেন? কিছু বলছো না কেন তুমি? সোনালি সাদিকের চোখের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি তো কাজের মেয়ে, তাই না? আপনার বোঝার উচিত ছিল। এই কয়েকদিন আপনাদের মুখের উপর কথা বলেছি, তার জন্য ক্ষমা চাইছি। পারলে ক্ষমা করে দিবেন, দয়া করে। সাদিক সোনালির চোখের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলে, ধুর, তুমি সবসময় এরকম পাগলামি কেন করো বলো তো? সেই সকাল থেকে না খেয়ে আছো তুমি। এসো, খাবারগুলো খেয়ে নেবে। আমার তো ক্ষুধা পায়নি। ইস, তাই? তাই। এই দেখো, তোমার এই ন্যাকামি দেখার টাইম নেই আমার, ঠিক আছে? গোসল করে নামাজ পড়তে মসজিদে যেতে হবে আমাকে। তারপর আমি সোনালিকে খাটে বসিয়ে দিই। টেবিল থেকে পরোটার সঙ্গে আলু ভাজি গুজিয়ে সোনালির মুখে দেবো, কিন্তু সোনালি মুখটা বন্ধ করে আছে। ওই মুখটা খোলো দেখি। তারপরেও সোনালি মুখটা বন্ধ করে থাকলো। আমার বকবক করা বউটা চুপ করে আছে কেন? এবার চুপ না থেকে বলতে লাগলো, আপনি বিয়েটা করে নিন। তাই নাকি? তাই। আচ্ছা বেশ, বিয়েটা করে দেবো। তুমি এখন মুখটা খোলো দেখি, হয়তো আর কখনো তোমাকে খাইয়ে দেওয়া হবে না। আমি সোনালির মুখে পরোটার সঙ্গে আলু ভাজি খাইয়ে দিই। সোনালি খাবার খাওয়া শেষ হলে আমি গোসল করতে যাই। গোসল করে আবার মসজিদে যেতে হবে। বিকেল 4:04। মেয়ে পক্ষ আসে বাড়িতে। ডাইনিং রুমে বসতে দেয় আম্মু। অনেক গল্প করতে থাকে। এদিকে আমি রুমের মধ্যে কাপড় পরে বের হচ্ছি। সোনালি রুমে এসে মাথা নিচু করে বলে, এই, আপনাকে দেখতে এসেছে মেয়ে পক্ষ, আম্মা যেতে বলো আপনাকে। এই, আপনাকে দেখতে এসেছে মেয়ে পক্ষ, আম্মা যেতে বলো আপনাকে। আপনি অফিসে ড্রেস পরেছেন কেন? অফিসে যাবো তাই। মানে কি? আমি সোনালি গালে 2 হাত দিয়ে বললাম, অফিসে আমার কাজ আছে, তাই অফিসে যেতে হবে। এই, কি বলছেন কি? মেয়ের পক্ষ দেখতে এসেছে আপনাকে, আর আপনি কি না অফিসে যাবেন এখন? আমাকে কি বোকা পেয়েছেন? আজকে শুক্রবার। ইস, আমার বউটা এত বকবক করে কেন? আল্লাহ ভালো জানে। এই, আমাকে এমন করে বলছেন কেন? তাহলে কেমন করে বলবো? আপনি আজকে কোথাও যাবেন না। তুমি বললেই কি অফিসে যাবো না আমি? খাটে দেখো একটা প্যাকেট আছে, তার মধ্যে একটা নীল শাড়ি আছে, পরে এসো। মানে কি? আপনি কি করতে চাইছেন বলুন তো? তুমি কি শাড়ি পরতে পারো না? না আমি পরিয়ে দেবো। এই না, আমি পড়তে পারি। সোনালি নীল শাড়িটা পরে আসলো। আমি সোনালিকে বললাম, এবার চলো। কোথায় যাবেন? কেন, বাইরে ঘুরতে। সারাদিন তো বাড়িতেই কাজ করো তুমি, আজকে না হয় একটু ঘুরেই আসি। এই না, আম্মা অনেক বকা দিবে, তার মধ্যে আবার মেয়ে পক্ষ দেখতে এসেছে আপনাকে। আরে বকা দেবে না, চলো না আমার সঙ্গে। আপনি বললেই তো আর হবে না। কি বললেই হবে না, বলো আমাকে। আপনার সঙ্গে যাব না আমি। কেন যাবে না? এমনি। আমি সোনালির হাতটা শক্ত করে ধরে রুম থেকে বের হয়ে আসলাম। ডাইনিং রুমে গেলে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায় আমাদের দুজনকে দেখে। সবার সামনে বললাম, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি। সোনালি সারাদিন বাড়ির মধ্যে বন্দি হয়ে থাকে, আজকে না হয় একটু ঘুরেই নিয়ে আসি ওকে। আম্মু রেগে দাঁত কটমট করে বলল, এই, তুই কাজের মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? মেয়ে পক্ষের কয়েকজন এসে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। এই ছেলেই তো আমাদের মেয়েদের জন্য দেখতে এসেছে, তাই না? তাহলে এই ছেলে এসব কি বলছে? তার পার্শ্বের মেয়েটাই দেখে। তারপর সাদিক তার আম্মুকে গেল। আম্মু তুমি ওকে কাজের মেয়ে বলছো কেন? হ্যাঁ, সোনালি তো আমার স্ত্রী। এবার মেয়ে পক্ষের লোকেরা সবাই ভ্যাপাচাকা খেয়ে যায়। একটা বিবাহিত ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে ঠিক করতে এসেছি, তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। অবশেষে ওদের মধ্যে একজন বলে, সরি বিয়ান, আমরা চলে যাচ্ছি, এখানে একটি মুহূর্ত থাকতে পারবো না। আমাদের সঙ্গে চলুন, আপনাদের একটা গাড়িতে তুলে দিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, চল। আম্মু তখন আমার কাছে এসে রেগে বলে, কোথায় যাচ্ছিস তুই? কেন আম্মু? তখন তো বললাম বাইরে একটু ঘুরতে যাচ্ছি। তুই আমার অবাধ্য হচ্ছিস। সরি আম্মু, আজকে অবাধ্য হতেই হলো। আজকে সবার সামনে অপমান করলি আমাকে। কই আম্মু অপমান করলাম? আমি তোমাকে শুধু বোঝাতে চেয়েছি যে আমি আর সোনালি দুজনের সুখেই আছি।
তুমি শুধু শুধু আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছো। তারপর আমি সোনালির হাত ধরে বাড়ির বাইরে চলে যাই। তিন্নি ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে। আম্মু বারবার বলতে থাকে, তুই যদি আজকে কোথাও যাস তাহলে বাড়ির মধ্যে ঢুকতে পারবি না আর। তোদের জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। কিন্তু সাদিক তারপরও সোনালীকে নিয়ে বেড়াতে যায়। সাদিক যখন সোনালীকে নিয়ে বাড়ির বাইরে আসে, সোনালী তখন সাদিককে বলে, এইটা আপনি কি করলেন? এমনটা না করলেও পারতেন, আম্মাও তো অনেক কষ্ট পেয়েছে। আমি সোনালির চোখের দিকে তাকিয়ে বললাম, আমি তো আম্মুকে কষ্ট দিতে যাইনি সোনালি, আমি শুধু বোঝাতে চেয়েছি আমি তোমার সঙ্গে খুব সুখে আছি। আমরা দুজনেই রিকশায় করে যাচ্ছি। সোনালি চুপটি করে মাথাটা নিচু করে আছে, মনে হয় একটু লজ্জা পেয়েছে। কখনো নীল শাড়ি পরে কোনো ছেলের সঙ্গে রিকশায় বসেনি সোনালি। আমি সোনালির হাতে হাত দিয়ে আরো শক্ত করে ধরলাম সোনালির ওই কোমল হাতটাকে। এই যে পেতনি, চুপ করে আছো কেন? সোনালি মাথাটা নিচু করে বসিয়ে রয়েছে, কিচ্ছু বলছে না। আমি মিষ্টি করে হেসে যাচ্ছি পাগলিটার কাণ্ড দেখে। সোনালী মেয়েটা কেন জানি কখনো একটু বেশি অভিমানী। সোনালীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ছেলেটার পাশে বসে থাকতে। কেমন জানি লজ্জা লজ্জা অনুভূত হচ্ছে তার। এভাবে প্রায় অনেকক্ষণ দুজনে চুপটি করে বসে আছে। একটা খোলামেলা রাস্তায় সাদিক দাঁড় করায় রিক্সাটাকে, ভাড়া দিয়ে বিদায় করে দেয় রিক্সাকে। একটা খোলামেলা মাটির রাস্তা। সাদিক ইচ্ছা করেই পাকা রাস্তা ছেড়ে এই মাটির রাস্তাতে এসেছে। ধুলোময় একটা রাস্তা। নীল শাড়িতে মেয়েটাকে বেশ মানিয়েছে। তারপর সাদিক সোনালীকে বলে উঠল, এই যে আমার নীলপরি, চুপ করে আছো যে? সোনালি এবার আমার দিকে তাকিয়ে থাকে, ধীর কণ্ঠে বলে, আপনি আমাকে নীলপরি বললেন কেন? তবে কি বলবো, বউপরি? সোনালি লজ্জায় মুখটা দুই হাত দিয়ে ঢেকে নেয়। আমি সোনালি দুই হাতের মাঝে নিজের হাত দিয়ে সোনালির মুখ থেকে হাতগুলো সরিয়ে নিয়ে, ইস রে, আমার বউপরিটা তো দেখছি অনেক লজ্জা পেয়েছে। না। লজ্জা পাওনি? আচ্ছা দেখাচ্ছি এইবার লজ্জা পাও কিনা। আমি সোনালির কোমর ধরে পাজু কোলা করে তুলে দিলে সোনালি এবার লজ্জায় মুখটা আমার বুকে লাগিয়ে দিয়েছে। আমার বুকের ভিতর থেকে বলে ওঠে, আপনার কি একটু লজ্জা নেই? না তো, নেই, একটুও লজ্জা নেই। কেউ যদি দেখে ফেলে? তোমাকে চিন্তা করতে হবে না, এখানে কেউই আসবে না। আমি মাঝে মধ্যে এই মাটির রাস্তায় এসে গল্প করি নিজের মাঝে। এখানে কোনো গাড়ির আওয়াজ নেই, আর না আছে মানুষের ঢল। আচ্ছা, আমাকে কোন দিকে নামাও? আগে বলো লজ্জা পেয়েছো কিনা? না, পাইনি একটু করো। তাই? তাই। তা হলো তো, কোল থেকে নামাচ্ছি না। সামনে একটা পুকুর আছে, দেখেছো? কই, দেখিনি তো। কেমন করে দেখবে, আমার বুকে মুখ লুকিয়ে আছো যে। ওই পুকুরে তোমাকে ফেলে দিয়ে আসবো, বলো লজ্জা পেয়েছো কিনা? আমার বুকে কিল ঘুষি দিয়ে বলে ওঠে সোনালি, না প্লিজ, আমাকে পুকুরে ফেলে দিয়ে আসবেন না। তবে বলো লজ্জা পেয়েছো কিনা? উফ, না, একটু লজ্জা পাইনি। তাই? তাই। আচ্ছা ঠিক আছে। আমি সোনালিকে একটা ছোট্ট পুকুরের পাশে নিয়ে গেলে সোনালি চোখটা ব্যাকা করে দেখে সামনে পুকুর আছে। পুকুরটা দেখতে পেরে সে বলে উঠলো, সত্যি আমাকে পুকুরে ফেলে দিয়ে আসবেন নাকি? হ্যাঁ। আপনি কি আমাকে মেরে ফেলতে চান? ইস, আমার বউটাকে মেরে ফেলতে যাবো কেন? আগে বলো লজ্জা পেয়েছো কিনা, তাহলে কোথা থেকে নামিয়ে দেবো। লজ্জা পেয়েছি অনেকটা। এবার কোল থেকে নামিয়ে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কোল থেকে নামিয়ে দিলাম সোনালি। সোনালি এবার রাগি চোখে তাকিয়ে আছে আমার দিকে। আপনি না খুব খারাপ। এই কথা বলেই সোনালি পিছন ফিরে হেঁটে যেতে লাগে। আমি হা হা করে হেসে বললাম, এই যে নীলপরি, কোথায় যাচ্ছ তুমি? আর একটু সামনে যাও, দেখবে একটা সিংহ দাঁড়িয়ে আছে। তাছাড়া তুমি হেঁটে বাড়ি যেতে পারবে না। কতটা দূর এসেছি তুমি নিজেই জানো না। সিংহের নাম শুনে সোনালি দৌড়ে আবার আমার কাছে চলে আসে। সোনালি আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আপনি এমন কেন বলেন তো? কেন, আমি কেমন? আপনি আমাকে সুন্দরবনে নিয়ে আসছেন, তাই না? আমি এবার হেসেই যাচ্ছি পাগলিটার কথা শুনে। আপনি হাসছেন কেন? ইচ্ছে করে হাসি। মানে? তুমি এখনো বোকা কেন বলো তো? আমি বোকা না। তাই? তাই। এটা সুন্দরবন হতে যাবে কেন শুনি? এটা আমাদের রাজশাহী, এখানে সুন্দরবন কোথা থেকে আসলো? তাই তো। আসলে হয়েছেটা কি, সোনালী কোনোদিনও বাড়ি থেকে বের হয়নি।
তাই সে এরকম খোলামেলা পরিবেশ কখনো উপভোগ করতে পারেনি। এটা কোন জায়গায় আছে সোনালি ভুলেই গেছে হয়তো। তারপর সাদিক বলে উঠলো, আমি আর সোনালি দুজনে একটা ছোট্ট পুকুরের পাশে বসে আছি। সোনালি আমার কাঁধে মাথা দিয়ে আছে। সন্ধ্যা হয়ে এসেছে। আমি সোনালির হাত ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। সোনালি পায়ে জুতোগুলো খুলে হাতে নাই, ডুব দেয় দুটি পা এই ধুলোময় রাস্তায়। বাজারে এসে একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকলাম। দুজনে বসে আছি। সোনালি চুপটি করে বসে আছে চেয়ারে। তো একটু মুখ করে বলল, এই আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? বাইরে তো খাবার খেতে নেই, জানি না? আমি বললাম কোনো কথা নেই, আমি যা অর্ডার করবো তুমি শুধু খেতে থাকো। খাবার খাওয়া শেষে দুজনেই বাড়ি ফিরে আসার পালা। বাড়িতে এসে দেখি বাড়ির দরজার ভিতর থেকেই বন্ধ। রাত 7:15 বেজে গেছে। আমি কলিং বেল বাজিয়ে যাচ্ছি, কিন্তু কেউ দরজাটা খুলছে না। আমি বাড়ির কলিং বেল বাজিয়ে যাচ্ছি, তবুও কেউ দরজাটা খুলছে না। তাই তিন্নি ভাবির ফোনে কল করলাম। হ্যালো ভাবি। তিন্নি ভাবি কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ সাদিক বলো। এতক্ষণ থেকে কলিং বেল বাজিয়ে যাচ্ছি, দরজা খুলছো না কেন? আমার দরজা খুলতে বারণ করেছে। আমি যদি দরজা খুলি তাহলে আমাকেও বাড়ি থেকে বের করে দেবে। মানে? হ্যাঁ আম্মা বলেছে তুই আসলে যেন দরজা খুলবি, তুই বাড়ি থেকে বের করে দিয়েছেন। আচ্ছা বাইরে ভালো করে। ভাবি এমন করে বলছো কেন? এই সময় কোথায় যাব আমি? কেন তোর বন্ধুদের বাসায় যাবি? তাই করতে হবে দেখছি। হ্যাঁ তাই কর। ভাবি আম্মু কি সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে? হ্যাঁ ও আচ্ছা। আম্মা বলেছেন সোনালির সঙ্গে বাড়িতে ফিরলে তোকে ঢুকতে দেবে না। বুঝেছি। আম্মুর বয়স বাড়ার সাথে সাথে মাথাটাও পাগল হয়ে গেছে, তাই এসব করছি। হ্যাঁ রে ভাই, ভালো থাকিস। বাই। তিন্নি ভাবি ফোনটা কেটে দিল। আমি সোনালির দিকে তাকিয়ে দেখি মেয়েটা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এইভাবে আমার দিকে তাকিয়ে আছো না? আমি কি বাবু, এটা তো আমার মেয়ে। আপনি আমাকে সত্যি শুধু বাইরে নিয়ে গেলেন? আরে পাগলি, আমি কি জানতাম আম্মু সত্যি সত্যি আমাকে ঘরে থেকে বলবে? জানি আম্মু আমাকে অনেক ভালোবাসে, তবে এমনটা কেন করছে বুঝতে পারছি না। সেই ছোট্ট করে আমি যখন ক্রিকেট খেলে সন্ধ্যা করে বাড়ি ফিরতাম, আম্মুটা কেমন করে দরজাটা বন্ধ করে। তবে তখন তো ছোট ছিলাম, দরজা একটু পরে খুলে দিত। আজকে তো সারা জীবনের জন্য দরজাটা বন্ধ করে দিয়েছে। সোনালি এবার হু হু করে কেঁদে উঠে। এই সোনালি, কান্না করছো কেন? আমার জন্য আপনার এমন হয়েছে। আরে পাগলি না, আম্মুর একটু বয়স হয়েছে তাই এমন করছে। আমি এবং সোনালি দুজনে দরজার বাইরে দাঁড়িয়ে আছি। বাড়ির গেট থেকে যখন আমরা বের হয়ে যাব তখন আব্বু কোথা থেকে যেন আসে। আব্বু আমাদের দুজনকে দেখে বলে উঠল, আরে সাদিক, সোনালি, তোমরা কোথাও যাচ্ছ? আব্বু আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি। মানে কি বলছিস? আম্মু তো আমাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ও আচ্ছা, চল আমি তোদের নিয়ে যাচ্ছি। আমি বাজার থেকে ফিরলাম, তোর আম্মুটাও না পারে বল। আব্বু বাড়ির কলিং বেল বাজালে আম্মু খুলে দেয় দরজাটা। তখন আব্বু হেসে হেসে বলে, আরে তুমি সাদিক আর বৌমাকে ঘরে ঢুকতে দাও না কেন? আম্মু রেগে দাঁত কটমট করতে করতে বলে, সাদিক নামে কোনো ছেলে নেই আমার। যে ছেলে আমার অবাধ্য হয়, আমাকে অপমান করে, সে ছেলে আমার হতে পারে না। আমার একটা ছেলে রাইসু। আম্মুর মুখে এইসব কথা শুনে আমি সোনালির হাত ধরে বাড়ির বাইরে চলে যেতাম। আর এদিকে আম্মুর সঙ্গে আব্বু তর্ক করেই যাচ্ছে। সাদিক এবং সোনালি দুজনে বাড়ি থেকে বের হয়ে যায়। সাদিক ভেবেছিল তার আম্মু হয়তো একটু রাগ করে বলেছিল, তুই যদি সোনালির সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যাস তোকে কোনোদিনও বাড়িতে ঢুকতে দেব না। সাদিক বুঝতে পারেনি তার আম্মু সত্যি সত্যি এমনটা করবে। সাদিক তার বন্ধুর বাড়িতে ওঠে। কালকে আবার একটা বাসা ভাড়া ঠিক করতে হবে, কারণ তার বন্ধু যতই ভালো হোক না কেন তার একটা পরিবার আছে, ওদের জন্য তাদের সমস্যা হতেই পারে। আজকের রাতটা শুধু বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছে সাদিক। এই সময় বন্ধু ছাড়া কার কাছে যাবে সাদিক সোনালীকে নিয়ে? রাতের খাবার খেয়ে গেস্ট রুমে শুয়ে আছে সাদিক। সোনালী জানলার পাশে দাঁড়িয়ে আছে। সাদিক সোনালীকে বলে উঠে, জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন? শহরটা দেখছি। আমার পাগলিটা হয়েছে, এবার এসো, ঘুমিয়ে পড়বে, অনেক রাত হয়েছে তো। সোনালি জানালার পাশে দাঁড়িয়ে আছে আর জানালার গ্রিলগুলো ধরে কি যেন ভাবছে সোনালি। আমি বিছানা থেকে উঠে সোনালির কাছে গিয়ে সোনালির পাশে দাঁড়িয়ে কোমরে হাত দিলাম, পিছন থেকে জড়িয়ে ধরলাম আলতো ছোঁয়ায়। এই কি করছেনটা কি? কই কিছু না তো। এভাবে শরীরে বলেন কেন? কেন, আমার টুকটুকে বউটাকে কি একটু জড়িয়েও ধরতে পারবো না নাকি? না, তা না। তাহলে কি?
সোনালি আমার দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলল, আমার জন্য কেমন হয়েছে? কি হয়েছে টুকটুকে পাখি? আমার জন্য আম্মু আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি মিষ্টি হেসে সোনালির চোখের দিকে তাকালাম। পাগলিটা, তোমার জন্য এসব হয়ে যাবে কেন? আমার একটু বয়স হয়েছে, তাই এমন করছি। আগের মতো সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না? সবকিছু ঠিক হয়ে যাবে, সেই আগের মতো। সোনালি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে উঠল, আপনি না কেমন যেন, কেমন আমি? আপনার মাঝে একটু চিন্তা চাপ নেই। ও তাই? কিন্তু আমি কেন চিন্তা করতে যাব? আমার বউটা তো আছে। ইস, কি ইস? কিছু না, আপনি একটা পাগল। সবসময় এভাবে হাসি খুশি থাকেন কেমন করে? আমি সোনালির নাকটা টেনে দিয়ে বললাম, এই, তুমি যেমন একটু কান্না করতে পারো, তেমনি আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। আমি যদি গোমরা মুখ করে তোমার সঙ্গে কথা বলি, তাহলে তুমি বলবো তো আমার জামাইটা গোমরা মুখ, আমার জামাইটা হাসতেই জানে না। আপনি না পারেন বলতে, কি আমি পারি? মিষ্টি মিষ্টি কথা বলতে। তাই? তাই। তুমি জানো, আমি মিষ্টি মিষ্টি কথা বলে অনেক মেয়েকেও পটাতে পারি। অবশ্য একটা মেয়েকে পটিয়েছি। এই মানে? আরে আরে, তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছি মানে? আপনার ধান্দা তো অনেক খারাপ দেখছি। ইস রে, আমার বউটা দেখছি ভীষণ রেগে গেছে। আরে এত রেগে যাচ্ছ কেন? যে মেয়েটাকে পটিয়েছি সেই মেয়েটি হচ্ছে সোনালি। মানে? হ্যাঁ, তুমি। আপনি না খুব খারাপ। তাই? তাই। আপনি অনেক খারাপ, অনেক অনেক খারাপ। হয়েছে, আমি জানি আমি অনেক অনেক খারাপ। এই সরি। সরি কেন? আপনি অনেক ভালো একটা ছেলে, এমনি বলুন। ইস, আমার বউ। এবার চলো, ঘুমাতে হবে। রাত 12:45 বেজে গেছে। উফ, না, আমার খুব আসতেছে না। তাহলে কি করবে? আপনার সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকবো। তাই নাকি? আমার অনেক ঘুম পেয়েছে তো। সোনালি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? এই না, কেন? আপনিও আমার সঙ্গে থাকুন। এভাবে দাঁড়িয়ে না থেকে চলো, তোমাকে একটু। এই না, কি না? আপনি সত্যি অনেক খারাপ। এখানে খারাপের কি আছে শুনি? আমার চিন্তায় মাথা ধরে এসেছে, আর আপনি পড়ে আছেন দুষ্টমি নিয়ে। তাই? জি হ্যাঁ, তাই। কতটা চিন্তা হচ্ছে আমার, জানেন আপনি? আমি একটু হেসে হেসে বললাম, কতটা চিন্তা হচ্ছে শুনি? আম্মা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি জানি আম্মা অনেক কষ্ট পেয়েছে। শুধু শুধু আমাকে নিয়ে গেলেন বাইরে। আবার শুরু করেছো? কি শুরু করলাম আবার? তোমার এই ঘ্যান ঘ্যান আমার ভালো লাগে না। আম্মু আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, এতে আমার একটুও কষ্ট হচ্ছে না। কিন্তু তুমি এসে ফালতু কথাবার্তা বলো কেন বলো তো? আমি কখন ফালতু কথা বলতাম? তোমার বারবার বলছো কেন যে শুধু শুধু বাইরে নিয়ে গেলেন আপনি আমার? আচ্ছা, তোমাকে ওই সময় বাড়ির বাইরে না নিয়ে গেলে কি হতো তুমি জানো? আমার বিয়ে ঠিক করতাম অন্য একটা মেয়ের সঙ্গে, আর বিয়েটা বাধ্য হয়ে করতে হতো আমাকে। তখন তিলে তিলে মরতে তুমি। এই দেখছো, আমার বউটা আবারও কান্না শুরু করে দিয়েছে। আমি সোনালি চোখের জলগুলো মুছে বাজে গোলাগুলো তুলে তারপর বিছানায় শুয়ে দিয়ে বললাম, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি চুপটি করে শুয়ে পড়ো। কালকে আবার বাসা ভাড়া করতে যেতে হবে। এই কেন? তাহলে থাকবো কোথায়? কেন আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে গেলে ঢুকতে দেবে আম্মু? মনে হয় তোমার? যেই পর্যন্ত আম্মু নিজের ভুল বুঝতে না পারবে সেই পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। এটা কি ঠিক হচ্ছে? আমি রুমে লাইটটা অফ করে দিলাম। ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে সোনালি কপালে ছোট্ট করে চুমু এঁকে দিয়ে বললাম, বেশি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা নয়। তাই যেন হয়। তোমার ঘুম আসছে না তাই না? হুম, আমার বুকে মাথা দেবো, ঠিক ঘুম চলে আসবে। ভালোবাসি।